একদম নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আজকে ভিডিও বানাতে বসেছি। হ্যাঁ, দুদিন হয়ে গেছে, আমাদের ভোট হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভোট রিলেটেড নয়, বিষয়টা অবশ্যই ফুটবল রিলেটেড। বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাটার রয়েছে, আজকে অবশ্যই কথা বলবো। যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 নিয়ে। অলরেডি আমরা জানতাম যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ আমাদের যেমনটা আমাদের এখান থেকে দুটো টিম রিপ্রেজেন্টেশন থাকে, সেটাই থাকতে চলেছে। কিন্তু যে আশঙ্কাটা আমাদের আগে থেকেই ছিল, যে আমাদের যেরকম স্লট ছিল আর কি 1+1, মানে একটা টিম গ্রুপ স্টেজে যাবে অর্থাৎ যারা আইএসএল চ্যাম্পিয়ন হবে, এবং একটা টিম তারা কোয়ালিফাইং রাউন্ড খেলবে অর্থাৎ যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হবে, সেটা হচ্ছে এফসি গোয়া। এবং আমরা এটাও জানতাম যে যদি এই সিজনে মোহনবাগান চ্যাম্পিয়ন হয় আইএসএলে, তাহলে অবশ্যই মোহনবাগান যেতে পারবে না, তার পরিবর্তে যারা আইএসএলে রানার্স আপ হবে তারা যাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ। এবং যদি দেখা যায় যে সেই রানার্স আপ হওয়া টিমটা এফসি গোয়া, যারা অলরেডি একটা স্লট পেয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে যারা আইএসএলে থার্ড হবে তারা কিন্তু সেই স্লটটা পেয়ে যাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ যাওয়ার। এর বাইরে আর অন্য কোনো টিমের ডিরেক্ট গ্রুপ স্টেজে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা ছিল না। কিন্তু আমাদের এখান থেকে গ্রুপ স্টেজে খেলার ক্ষেত্রে বড় বাধাটা হচ্ছে যে আমাদের কিন্তু এইবারে ট্রাঙ্কেটেড লিগ হচ্ছে, ছোট লিগ হচ্ছে, যেহেতু পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, যেহেতু আলাপ আলোচনা বিভিন্ন মিটিং সিটিংয়ে অনেকটা সময় বেরিয়ে গেছিলো, এবং সেই কারণে লিগটাকে যেহেতু করতে হবে, না হলে একটা দৃষ্টিকটু ব্যাপার হয়ে যাবে, আমাদের এখানে ম্যাচের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। যেটা এএফসির গাইডলাইনে থাকে, যেটা এএফসির ক্রাইটেরিয়াতে থাকে, সেটা কিন্তু আমাদের দেশে কিন্তু ফুলফিল হচ্ছে না। তো সেই কারণে আমাদের যেটা গ্রুপ স্টেজের স্লট ছিল, অর্থাৎ আইএসএল চ্যাম্পিয়নরা যারা রিপ্রেজেন্ট করবে ওই স্লটটাকে, সেটা কিন্তু আমাদের থাকছে না। 2026-27 আমাদের যে দুটো স্লট থাকবে, সেই দুটো স্লটই কিন্তু চলে যাবে কোয়ালিফাইং রাউন্ডে এফসি গোয়ার সাথে, যারা আইএসএল চ্যাম্পিয়ন হিসাবে বা রানার্স আপ হিসাবে অথবা থার্ড প্লেস টিম হিসাবে, মানে যেই যাবে তারা কিন্তু কোয়ালিফাইং রাউন্ড খেলবে, গ্রুপ স্টেজে কিন্তু খেলতে পারবে না। আর 2027-28 থেকে গল্পটা আমরা জানি, আমাদের চ্যাম্পিয়ন্স লিগ 2 এতেও আর কোনো স্লট নেই, রয়েছে একদম সরাসরি এএফসি চ্যালেঞ্জ লিগে। তো আমাদের ক্ষেত্রে বলা যেতে পারে 2026-27 আপাতত চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য শেষ বছর। এরপর যদি আমাদের এখান থেকে যাওয়া টিমগুলো ম্যাক্সিমাম পয়েন্টস নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আবারও পরবর্তীতে আমাদের কোএফিসিয়েন্ট বাড়বে, এবং আমরা ভালো জায়গাতে উঠে দিলে আমরা আবারও এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে রাস্তা, সে রাস্তা দেখতে পাবো। কারণ এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। সেখানে হয়তো 24টা টিম থেকে বেড়ে 32টা টিম হয়েছে, ঠিক কথায়, কিন্তু সেই 32টা টিমের মধ্যেও কিন্তু ইন্ডিয়া থেকে কোনো টিম ডেফিনেটলি আগামী 5-7 বছর 10 বছরে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপাতত আইএসএল এর লিগ টেবিল, আজকে দুটো খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। কাদের জন্য ইম্পর্টেন্ট? না, অবশ্যই মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের জন্য। দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটাতে বেঙ্গালুরু এবং মুম্বাই তারা কিন্তু গোললেস ড্র করেছে। এই ড্রয়ের ফলে বেঙ্গালুরু, আমার পার্সোনালি মনে হয় যে লাস্ট 3টে ম্যাচে যা সিচুয়েশন ওদের, ওরা প্রায় চ্যাম্পিয়নশিপের যে রেসটা ছিল সেখান থেকে ছিটকে গেছে। মানে লাস্ট 3টে ম্যাচে হিউজ কামব্যাক করে ওরা যে পয়েন্ট ডেফিসিটে রয়েছে সেখান থেকে ফিরে আসা খুবই টাফ। এবং এটাও তাকিয়ে থাকতে হবে ওদের, যে ওদের তো শুধু লাস্ট 3টে ম্যাচে 3-3-এ 9 পয়েন্ট পেলে হবে না। বাকি টিমগুলো যারা রয়েছে, যারা ওদের থেকে বেটার পজিশন বা বেটার পয়েন্ট ট্যালিতে রয়েছে, যেমন মোহনবাগান, যেমন মুম্বাই, যেমন গোয়া, যেমন ইস্টবেঙ্গল, তাদেরকেও কিন্তু সাইমালটেনিয়াসলি তাদেরকে পয়েন্ট লস করতে হবে, যেটা অবশ্যই কিন্তু অসম্ভব একটা ব্যাপার। কিন্তু উল্টো দিকের টিম অর্থাৎ মুম্বাই সিটি এফসি, তারা চ্যাম্পিয়নশিপ একটা ফাইটে ছিল, এখনও অবধি রয়েছে, তাদেরকে কাউন্টের বাইরে রাখা যাচ্ছে না। কিন্তু মুম্বাই সিটি এফসিও টানা 3টে ম্যাচে কিন্তু জয় পায়নি, তার মধ্যে দুটো ড্র, একটা লস। এবং আজকের এই ড্রটা ডেফিনেটলি মুম্বাই সিটিকে কিছুটা পেছনের দিকে ঠেলে দিল, কারণ মুম্বাইয়েরও 10টা ম্যাচ হয়ে গেল, আর 3টে ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে দুটো কিন্তু অবশ্যই টাফ অপোনেন্টের এগেনস্টে, ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি। আরেকটা ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের এগেনস্টে। মোহামেডান স্পোর্টিং ম্যাচটা জেতার পাশাপাশি বাকি দুটো ম্যাচও কিন্তু ওদের জিততে হবে যদি ওরা চ্যাম্পিয়ন হতে চাই। এবং অবশ্যই মোহনবাগান, তাদের দিকে তাকিয়ে থাকতে হবে যে তারা কত পয়েন্ট ম্যাক্সিমাম লস করে। কিন্তু আমার মনে হয় যে আজকে যেহেতু ড্র হয়েছে এবং লাস্ট 3টে ম্যাচে যেভাবে মুম্বাই পয়েন্ট লস করেছে, এটা ডেফিনেটলি মোহনবাগানকে একটা মাইলেজ দেবে। একইভাবে এটা ইস্টবেঙ্গলকেও মাইলেজ দেবে, কারণ ইস্টবেঙ্গল পরবর্তী দুটো ম্যাচ থেকে, যে দুটো ম্যাচের অপোনেন্ট কিন্তু মিক্স রয়েছে, ওড়িশা রয়েছে এবং তার সাথে মুম্বাই রয়েছে,
দুটো ম্যাচ থেকে যদি 3-6 পয়েন্ট তুলে আনতে পারে, তাহলে মুম্বাইয়ের থেকেও এগিয়ে যাবে, বেঙ্গালুরু, গোয়া টোয়া সবার থেকে এগিয়ে যাবে, এবং মোহনবাগানের সাথে একদম নেক টু নেক ফাইটে কিন্তু মোহনবাগানও 3 পয়েন্ট অবশ্যই মোহনবাগানকেও তুলতে হবে। তাহলে মোহনবাগানের সাথে 10 ম্যাচের পর 2 পয়েন্টের একটা গ্যাপ কিন্তু ইস্টবেঙ্গলের দাঁড়াবে। তো আপাতত লিগ টেবিল কিন্তু জমজমাট। দ্বিতীয় যে ম্যাচ ছিল সেই ম্যাচের দিকেও অনেকের চোখ ছিল, কারণ সেখানে জামশেদপুর ছিল। জামশেদপুর লাস্ট কয়েকটা ম্যাচে খুব স্ট্রাগল করেছে, টানা কয়েকটা ম্যাচে ওদের জয় নেই, কিন্তু আজকে ওরা চেন্নাইন এফসিকে 4-1 গোলে হারিয়েছে, অ্যান্ড দ্যাটস হিউজ। অবশ্যই এতে ওদের পয়েন্ট যেমন বেড়েছে, তার পাশাপাশি আমার মনে হয় যে মনোবলের দিক থেকে ওরা বেটার জায়গাতে অবশ্যই থাকবে। নেক্সট যে ওদের 3টে ম্যাচ রয়েছে, সেই 3টে ম্যাচে এবার আসবো লাস্ট প্রসঙ্গ, যে প্রসঙ্গটা নিয়ে লাস্ট আমার ভিডিও ছিল, এবং সেখানে দেখো মিক্স ওপিনিয়ন্স ছিল। লাস্ট মানে প্রিভিয়াস লাস্ট ছিল, যেখানে আমি মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই খুশি হয়েছিল, অনেকেই খুশি হয়নি, খুব স্বাভাবিক একটা ব্যাপার। পৃথিবীতে এরকম কোনো জিনিসই হতে পারে না যে একসাথে সবাইকে খুশি করতে পারে আবার সবাইকে অখুশি করতে পারে। কারো লজিক্যাল মনে হয়েছিল, কারো ইললজিক্যাল মনে হয়েছিল। ডেফিনেটলি এটাই হচ্ছে সুস্থ গণতন্ত্রের একটা জায়গা, যে প্রত্যেকের ভয়েসটা রয়েছে এবং প্রত্যেকে কথা বলতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মিগুয়েল ফিগুয়েরা, যাকে নিয়ে আমরা অনেকে অনেক রকম আলোচনা করেছিলাম, তার কিন্তু ফাইনাল যে শাস্তি, সেই শাস্তি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে গেছে। সেটা হচ্ছে 2 ম্যাচের একটা সাসপেনশন। 2 ম্যাচ তাকে মাঠের বাইরে থাকতে হবে, যেটা পরিষ্কার ব্যাপার যে তার রেড কার্ড রিভোক হয়নি, অর্থাৎ রেড কার্ডের জন্য তাকে 1 ম্যাচ সাসপেন্ড করা হচ্ছে। এবং রেড কার্ড পাওয়ার পর সে যে ধরনের বিহেভিয়ার দেখিয়েছিল, যেটা অবশ্যই কিন্তু একটা অফেন্স, ডেফিনেটলি একটা অফেন্স, সেই ক্ষেত্রে তার শাস্তি প্রাপ্য ছিল, এটা আমরা সবাই জানতাম। এবং তার জন্য তাকে আরও একটা ম্যাচ, অর্থাৎ টোটাল 2টো ম্যাচে সাসপেন্ড করা হয়েছে। ডেফিনেটলি ওড়িশা এবং মুম্বাই সিটি এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে, দুটোই টাফ ম্যাচ তো বলবো না, ওড়িশাকে ডেফিনেটলি হারানো যেতেই পারে, তাদের যে আপাতত সিচুয়েশন রয়েছে, কিন্তু মুম্বাই ম্যাচটা ডেফিনেটলি একটা টাফ ম্যাচ, এবং দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল তার সার্ভিস পাবে না। এবং আগের ভিডিওটাতেও হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়েছিল, বা আমি হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছিলাম। আমি কিন্তু কখনোই মিগুয়েল ফিগুয়েরাকে সাপোর্ট করা, তাকে গার্ড করা, তার ভিকটিম কার্ডকে ইউজ করা, এটা আমি করতে চাইনি। আমি বারবার একটা জায়গাতে পয়েন্ট আউট করেছিলাম যে রেফারিংয়ের যে মান রয়েছে, সেই মানটাকে উন্নত করা দরকার। যে কাজটা মিগুয়েল ফিগুয়েরা রেড কার্ড দেখে বেরিয়ে যাওয়ার সময় করেছিল, সেটার জন্য তার যা শাস্তি হবে সেটা নিয়ে কারোর কিছু বলার নেই, কারণ সেটা সে ভুল করেছিল, সেটা কখনোই করা যায় না। সে প্রভোকেশনে করুক, সে কোথাও অ্যাঙ্গার থেকে করুক, সে ফ্রাস্ট্রেশন থেকে করুক, যেখান থেকে করুক না কেন, করা যায় না। এবং সেখানে সিনিয়র যারা টিম অফিসিয়াল ছিল, তাদেরও দায়িত্ব ছিল যে মিগুয়েলের মতো প্লেয়ারকে, যে মাথাটা অলরেডি গরম করে ফেলেছে, তাকে ঠান্ডাভাবে ওখান থেকে বের করে নিয়ে যাবে, যেটা আমরা ওয়ার্ল্ড ফুটবলে দেখি। কোনো নতুন জিনিস না, মাথা গরম করা, রেড কার্ড পাওয়া, রেড কার্ড পেয়ে মাথা গরম হয়ে যাওয়া, তারপর বিভিন্ন ধরনের কথা বলা বা একটা কাজকর্ম করে ফেলা, নাথিং নিউ টু আস। কিন্তু ওখানে যদি একজন সিনিয়র অফিসার তাকে বের করে নিয়ে যেত, তাহলে হয়তো এই ধরনের কেউসটা হতো না। কিন্তু আমি বারবার পয়েন্ট করেছিলাম যে ওই সিচুয়েশনটা, ওই পুরো ইনসিডেন্টটা কিন্তু লিড করেছিল একটা বিতর্কিত রেড কার্ড থেকে, যে রেড কার্ডটা বারবার করে সমস্ত কমেন্টেটররাও বলেছে। পরবর্তীতে যারা এক্স ফুটবলার, যারা আমাদের থেকে 100 গুণ বেশি ফুটবলটা ভালো বোঝেন, যারা মাঠে প্রফেশনালি ফুটবলটা খেলেছেন, তারাও বলেছেন যে এটা কিন্তু রেড কার্ড হয় না। দুজনকে ইয়েলো কার্ড দেখিয়ে, বা যদি মনে হয় যে না আশিক কোনো দোষ করেনি, পুরো দোষটাই মিগুয়েলের ছিল, ম্যাচের যা বয়স রয়েছে, ম্যাচের যে ইম্প্যাক্ট রয়েছে, সব কিছুকে মাথায় রেখে তাকে হয়তো একটা ইয়েলো কার্ড দেখিয়ে সাবধান করা যেতে পারতো। এবং পরে যদি সে কোথাও একটু ধাক্কাধাক্কিও করতো, আননেসেসারি কিছু করতো, তাহলে তাকে রেড কার্ড দেওয়া যেতে পারতো। কিন্তু ডিরেক্ট রেড কার্ড, এটা লঘুভাবে গুরুদণ্ড হয়েছিল, এবং তার ফলেই কিন্তু পরবর্তী যা কিছু ঘটনা, তার সূত্রপাত হয়েছিল। এবং সেটাই আমি পয়েন্ট করেছিলাম যে এই যে আমাদের এখানে রেফারিংয়ের মান রয়েছে, এটার কিন্তু উন্নত হওয়া দরকার, না হলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটবে। প্লেয়াররা তারা ফ্রাস্ট্রেটেড হবে, তারা রাখবে, কারণ একটা ফুটবলার সে যদি খেলতে না পায়, তাকে যদি একটা বিনা খুব বেশি না অপরাধে, মানে বিনা অপরাধে তো বলবো না, অপরাধ তো করেই ছিল, কিন্তু খুব বেশি অপরাধেও না করেও যদি তাকে রেড কার্ড দেখানো হয়, তাহলে ডেফিনেটলি তার মধ্যে রাগটা আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। এই কথাগুলো আমি তুলে ধরতে চেয়েছিলাম, হয়তো আমি ঠিক করে বোঝাতে পারিনি, সেটা আমারই হয়তো ব্যর্থতা। বাট আমি সেদিনকেও যে পয়েন্টে দাঁড়িয়েছিলাম, আজকেও সেই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি যে প্রথমে যে রেড কার্ড সেটা বিতর্কিত, পরে যে ঘটনা তার জন্য মিগুয়েল শাস্তি পাক, তাতে আমাদের কারোর কিছু এসে যায় না। কিন্তু যে রেফারিং আমাদের এখানে চলছে, তার মানের উন্নত হওয়া দরকার রয়েছে, তার কোয়ালিটি উন্নত হওয়া দরকার রয়েছে, টেকনোলজি আসা দরকার রয়েছে, রেফারিদের আরও ট্রেনিংয়ের দরকার রয়েছে একটা ফুটবল ম্যাচকে আরও ভালো করে তুলতে। এবং অবশ্যই একটা ম্যাচের যে ইম্পর্টেন্স রয়েছে, তাকে কোথাও হাই ভ্যালুতে ধরে রাখতে রেফারিংয়ের যে কোয়ালিটি, সেটা কিন্তু ভালো হওয়া দরকার। এটা আমি আগেও বলেছি, এখনও বলবো,
পরবর্তীতেও যদি এই ধরনের ডিসিশন আমি দেখি যার জন্য একটা ফুটবল ম্যাচের যে কোয়ালিটি বা একটা টিমের যে পারফরমেন্স, যে ইম্প্যাক্ট, সেটা কোথাও নষ্ট হয়ে যাচ্ছে, আমি সেদিনও কিন্তু কথা বলবো। এর জন্য আমাকে কারোর হয়ে ভিকটিম কার্ডও খেলতে হবে না, কারোর ফেভারেও বলতে হবে না, কারোর হয়েও বলতে হবে না, কোট আনকোট কারোর হয়ে আমাকে দালালি করতে হবে না। দ্যাটস ইট। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। তো দেখা যাক উইদাউট মিগুয়েল ফিগুয়েরা ইস্টবেঙ্গলের এই দুটো ম্যাচ কেমন যায়। ইস্টবেঙ্গল জেতে, হারে, ড্র করে, কোথায় থাকে, এই দুটো ম্যাচ থেকে অনেক কিছু ক্লিয়ার হবে। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, চ্যাম্পিয়নশিপের ফাইটে লাস্ট ল্যাপ অবধি, মানে ডার্বি ম্যাচ অবধি অন্তত এগোতে পারবে কিনা, এই দুটো ম্যাচের রেজাল্ট কিন্তু অনেক কিছু তৈরি করে দিয়ে যাবে। সব মিলিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।